বিসমিল্লাহির রহমানির রহিম। ভার্চুয়াল ক্লাসরুমের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন। তো অনেকদিন পরে আজকে আবার চলে এসেছি আপনাদের মাঝে ক্লাস নিয়ে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানের যে হিট সেকশনটা আছে সেটা। তার প্রথমে থাকতেছে তাপ, তাপমাত্রা এবং থার্মোমিটার। আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমরা আগে অধ্যায়ের নামটা একটু যদি বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পারবো যে অধ্যায়ের নামে আছে তাপ, তাপমাত্রা এবং থার্মোমিটার। তো ফার্স্টেই আমাদের আগে জেনে নিতে হবে যে তাপ এবং তাপমাত্রা এই জিনিসগুলোর মধ্যে ডিফারেন্স। তো আপনাদের মধ্যে কারো কি জানা আছে যে তাপ এবং তাপমাত্রার বিষয়টা আসলে কী, বা এই জিনিসগুলোকে আমরা কীভাবে সংজ্ঞায়িত করতে পারি? আমি যদি একটা এক্সাম্পল দিই, সাপোজ যদি বলা হয় যে আজকের দিনের তাপমাত্রা কত, সাধারণত আমাদের যে তাপমাত্রাটা থাকে সেটা হচ্ছে 25 থেকে 30 এর মাঝামাঝি কোনো একটা তাপমাত্রা থাকে, যদি অত্যাধিক গরম না পড়ে। তো ইন দ্যাট কেস আমি ধরে নিলাম যে আমাদের আজকের দিনের যে তাপমাত্রা সেটা হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস। তো এই যে আমি 28 ডিগ্রি সেলসিয়াস লিখলাম, এটা আসলে কি? এটা কি তাপ নাকি তাপমাত্রা? তো এটা আমি আগে বলে রাখি যে তাপ এবং তাপমাত্রা সংখ্যাটা যদি আমরা আগে একটু বুঝি তাহলে এই জিনিসগুলো আইডেন্টিফাই করা আমাদের জন্য সুবিধাজনক হবে। তাহলে তাপ আমরা কাকে বলবো? মূলত তাপ হচ্ছে এক প্রকার শক্তি যেটা ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়। অর্থাৎ আমরা কিন্তু মাঝে মাঝে আমাদের ফিলিংসটা শেয়ার করি যে আজকে খুব গরম পড়ছে বা আজকে খুব ঠান্ডা, শীত লাগতেছে, এরকম যে বিষয়গুলো আমরা ফিলিংসটা যে শেয়ার করি, এই ফিলিংসটা শেয়ার করার যে অপশন সেটাই হচ্ছে আমাদের তাপ। অর্থাৎ তাপ হচ্ছে এমন এক ধরনের শক্তি যেটা আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়। আমরা যেখান থেকে বুঝতে পারি যে এখন আমাদেরকে আসলে তুলনামূলক ঠান্ডা লাগতেছে নাকি একটু গরম লাগতেছে সেই জিনিসটা। পরবর্তীতে যেই টপিকটা আছে সেটাই হচ্ছে তাপমাত্রা। তাহলে তাপমাত্রা বিষয়টা আসলে কি? তাহলে তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা। অর্থাৎ যদি আমরা দুইটা বস্তুকে পরস্পর সংস্পর্শে আনি তাহলে কোন বস্তু থেকে কোন বস্তুতে তাপের আদান প্রদান ঘটবে, এই যে আমরা তাপটা দেখে আসলাম, সেই তাপ কোন বস্তু থেকে কোন বস্তুতে তাপের আদান প্রদান ঘটবে এইটা যে বস্তুটা নির্ধারণ করে সেটাই হচ্ছে আমাদের তাপমাত্রা। তাহলে আমরা হয়তো জানি যে তাপকে সাধারণত আমরা এমনভাবে প্রকাশ করি যে সাপোজ ধরেন যে 50 জুল, বা আমরা দিতে পারি যে 100 ক্যালোরি। তো এই যে এই জিনিসগুলো লিখলাম 50 জুল বা 100 ক্যালোরি, এইগুলো হচ্ছে আমাদের মূলত তাপ। আর তাপের একক এমকে আছে জুল, সিজি আছে ক্যালোরি। তারপরে আমাদের আসতেছে যেটা সেটা হচ্ছে তাপমাত্রা। এই যে যেটা বললাম, দুইটা বস্তুকে যদি আমরা পরস্পর সংস্পর্শে আনি তাহলে কোন বস্তু থেকে কোন বস্তুতে তাপের আদান প্রদান ঘটবে, অর্থাৎ এই যে তাপ 50 জুল বা 100 ক্যালোরি, এই তাপটা কোন দিক থেকে কোন দিকে যাবে সেটাই ডিটারমিনেট করে তাপমাত্রা। যদি আমরা দুইটা বস্তু ধরি যে একটা বস্তু হচ্ছে আমাদের এ আর একটা বস্তু হচ্ছে আমাদের বি, আর এদের মধ্যে যদি আমি একটা তাপ পরিবহন করতে সক্ষম এরকম কোনো পদার্থ দ্বারা সংযোগ স্থাপন করে দেই তাহলে এদের মধ্যে তাপের পরিবহন ঘটবে যদি এদের মধ্যে তাপমাত্রার পার্থক্য থাকে। আমি সাপোজ ধরে নিলাম যে আমরা যেহেতু এখন পর্যন্ত ডিগ্রি সেলসিয়াসটা জানি, এটা নিয়ে আলোচনা করি। সাপোজ এখানে ধরে নিলাম যে এই তাপমাত্রাটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস এবং এই তাপমাত্রাটা 28 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই দুইটা বস্তু এ এবং বি, একে যদি আমরা একটা পরিবাহী দ্বারা সংযুক্ত করে দেই তাহলে কিন্তু এদের মধ্যে তাপের পরিবহন ঘটবে। আমি ধরে নিলাম এ এবং বি দুইটাই সুষম বস্তু এবং এদের পদার্থের পরিমাণ দুটাতেই সমভাবে আছে। তাহলে এদের মধ্যে কতক্ষণ পর্যন্ত তাপের আদান প্রদান ঘটবে? যতক্ষণ না পর্যন্ত এই তাপটা সাম্য অবস্থানে চলে আসে। অর্থাৎ আমরা যদি এই 100 প্লাস 28 এই দুইটা যোগ করি তাহলে আমরা পাবো কত? 128। এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত মানটা পাই যাব। কত আসবে? 64 তাপমাত্রা। অর্থাৎ এই দুইটার মাঝামাঝি তাপমাত্রা, এই যে এটাতে ছিল 100, এটাতে ছিল 28, এদের মধ্যে তাপের আদান প্রদান ঘটতে থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত দুইটার তাপমাত্রাই 64 হয়। যখন দুইটার তাপমাত্রা 64 হয়ে যাবে তখন এদের মধ্যে আর তাপমাত্রার পার্থক্য নাই, তখন এদের মধ্যে আর তাপের পরিবহন ঘটবে না। তো এইটাই হচ্ছে মূলত আমাদের তাপমাত্রা। তো এই যে তাপমাত্রা জিনিসটা দেখলাম, আশা করি এখন তাপ এবং তাপমাত্রা এই বিষয়গুলো অন্তত আমাদের একটু ক্লিয়ার হয়েছে। এখন যদি আমি আপনাদের কাছে প্রশ্ন করি যে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত, আপনারা নিশ্চয়ই ম্যাক্সিমাম হয়তো জানেন বা অলরেডি বলে ফেলতেছেন যে ভাই তাপমাত্রাটা হবে 98.4 ডিগ্রি। তো এখন আমার কথা হচ্ছে এই যে 98.4 ডিগ্রি এটা কি সেলসিয়াস? অবশ্যই না। এই তাপমাত্রাটা কি হয়? ফারেনহাইট। আবার আমরা যখন রসায়ন বিজ্ঞানের বিভিন্ন ক্যালকুলেশনের জন্য ম্যাথ করি, আমরা ফিজিক্সও ব্যবহার করব, তখন মাঝে মাঝে আমাদের কাছে একটা তাপমাত্রা চলে আসে ক্যালভিন নামে। এটা হইতে পারে 273 ক্যালভিন বা সামথিং লাইক দ্যাট। আমি জাস্ট একটা মান নিলাম। জাস্ট এখানে আমি পরিচয় করে দিচ্ছি এককগুলোর সাথে। দেখেন এখানে আমাদের কতগুলো একক চলে আসতেছে: সেলসিয়াস, ফারেনহাইট, ক্যালভিন, আরও আছে রোমার, র্যাঙ্কিন, এই যে স্কেলগুলো।
তো এই যে সেলসিয়াস, ফারেনহাইট, রোমার বা কেলভিন, এইগুলো হচ্ছে আসলে তাপমাত্রা পরিমাপের একক। আর এই এককগুলো আসে এক একটা স্কেল সাপেক্ষে, অর্থাৎ এক একটা স্কেলের জন্য এই তাপমাত্রাটা এক একভাবে নির্ধারণ করা হয়। তো স্কেল হচ্ছে আমরা নর্মালি দৈর্ঘ্য পরিমাপের জন্য একটা নর্মাল স্কেল ব্যবহার করি রুলার নামে, বা আমাদের হাইট বা অন্য কোনো কিছু মাপার জন্য আবার ফিতা ব্যবহার করি, ওজন মাপার জন্য আমরা বাটখারা ব্যবহার করি। এরকম আমরা আমাদের তাপমাত্রা ব্যবহার করার জন্য যেই জিনিসটা ব্যবহার করি, তাপমাত্রা পরিমাপের জন্য যেই জিনিসটা ব্যবহার করি সেটাকে বলা হয় থার্মোমিটার। তো থার্মোমিটার আমাদের কীরকম হতে পারে আমরা সেটা এখন দেখব, এবং এই থার্মোমিটারের মধ্যে কিছু সম্পর্ক আছে সেটাই দেখব। তো এইটাকে বলা হবে তাপমাত্রার পরিমাপের বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। তাহলে আমরা দেখি তাপমাত্রা পরিমাপের বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে, কারণ এইখান থেকে আমরা যে জিনিসটা আসলে আইডেন্টিফাই করব সেখান থেকে দেখা যাবে যে আমাদের বাপদাদার যদি কোনো নষ্ট থার্মোমিটার থাকে সেই থার্মোমিটার দিয়েও আমরা সঠিক মানটা পেতে পারি। এমনকি আমরা চাইলে নিজেরাও কোনো একটা থার্মোমিটার তৈরি করে ফেলতে পারি। তাহলে এই মূল কনসেপ্টটা বোঝাটা কিন্তু একটু দরকার। তো আমরা চলে আসি মূল কনসেপ্টে। আমি আগে পরীক্ষা দিন কয়েকটা থার্মোমিটার নিলাম যে যাদের মধ্যে আমি সম্পর্ক বের করতে চাচ্ছি। আমি 4টা বা 5টা স্কেল নিয়ে নিলাম। আর এই যে আমাদের যে বিভিন্ন স্কেল, এই স্কেলগুলো বলতে মূলত বোঝাচ্ছে থার্মোমিটার। তো আমরা থার্মোমিটার এর যে মূলনীতি সেটা থেকে আমরা কাজটা শুরু করব। থার্মোমিটার তৈরির মূলনীতি কি, আমরা এখন যে জিনিসটা লিখবো এটা হচ্ছে আমাদের থার্মোমিটার তৈরির মূলনীতি। এটা একটু ভালোভাবে খেয়াল করি। আমরা যদি এই থার্মোমিটার তৈরির মূলনীতিটা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমরা নিজেরাই থার্মোমিটার তৈরি করে ফেলতে পারবো। এর যে বিষয়বস্তু বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু কোনো না একটা প্রসেস থাকে, যে কোনো একটা প্রসেসের মধ্যে দিয়ে জিনিসটাকে বিল্ড করা হয়। তো থার্মোমিটার তৈরি করার জন্য যে প্রসেসটা অবলম্বন করা হয় সেই প্রসেসটা থেকে আমরা সূত্রটা আইডেন্টিফাই করতে পারি যে থার্মোমিটার তৈরির মূলনীতি, এটাকে আমরা বলবো থার্মোমিটার তৈরির মূলনীতি। তাহলে মূলনীতিটা কি? মূলনীতিটা হচ্ছে তাপমাত্রা মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ডিভাইড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। তাহলে আমরা যে জিনিসটা উপরে লিখছি এটাই হচ্ছে আমাদের মূলত থার্মোমিটার তৈরির মূলনীতি। মূলনীতিটা কি বলতেছে? তাপমাত্রা মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ডিভাইড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। তো এখন কথা হচ্ছে এই বিষয়গুলো আসলে কী বোঝায়, নিম্ন স্থিরাঙ্ক কী বা ঊর্ধ্ব স্থিরাঙ্ক কী বা জিনিসটা আসলে কী। তো এই যে আমরা যে মূলনীতিটা লিখছি এটা বলা হচ্ছে যে একটা অনুপাত পাইছি কিন্তু আমরা যে তাপমাত্রা মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, এখান থেকে একটা মান পাবো, যে কোনো একটা মান, সাপোজ লাইক দ্যাট 20, 30 যে কোনো একটা মান পাবো। আবার এখানে পাবো ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, এখানেও আমরা এরকম একটা মান পাবো। তাহলে এদের যে অনুপাত 2, এখানে বলতেছে এরকম সবসময় আমরা একটা না একটা অনুপাত পাবো। অর্থাৎ এখানে কিন্তু আসলে অনুপাত বোঝাচ্ছে। তো এই যে অনুপাত বোঝাচ্ছে, এই অনুপাতটা নিয়ে আসলে মূলনীতির যে কাজ। তো তারা বলে দিছে এই যে আমরা লিখলাম যা এই যে অনুপাতটা পাইলাম, এই অনুপাতটা সকল স্কেলের জন্য সমান থাকবে। সকল স্কেলের জন্য অনুপাত সমান। তাহলে এখান থেকে আমরা একটা ডিসিশনে আসবো যে আমরা যেই স্কেলে তৈরি করি না কেন, এটা হতে পারে সেলসিয়াস স্কেল, হতে পারে ফারেনহাইট স্কেল, হতে পারে ক্যালভিন বা রোমার বা র্যাঙ্কিন, বা আমাদের বাপদাদার কোনো একটা নষ্ট থার্মোমিটার, অথবা আমাদের তৈরিকৃত কোনো থার্মোমিটার, যেই থার্মোমিটারই হোক সেই থার্মোমিটারের জন্য আমাদের এই যে অনুপাতটা, এই অনুপাতটা সবসময় ফিক্সড থাকবে। এবং এই থিমটা অ্যাপ্লাই করেই আমরা এই অধ্যায়টাকে কমপ্লিট করে ফেলতে পারবো। মিনিমাম তাপ এবং তাপমাত্রা রিলেটেড যত সমস্যা আছে এই সমস্যাগুলো। তো আমরা একটু দেখি যে জিনিসটা আসলে কি, বা এই জিনিসগুলো আসলে কী বোঝাচ্ছে। তো আমরা ফার্স্টে তাপমাত্রা তো আমরা অলরেডি জানি যে তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা, যেটা একটা বস্তু থেকে অপর একটা বস্তুতে তাপ যাবে না আসবে এটা নির্ধারণ করে। আর এইখানে যে নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক আছে এই জিনিসগুলো বুঝবো আমরা খুব সহজভাবে। তো প্রকৃতিতে কিন্তু খুব সহজভাবেই একটা জিনিস আমরা পাই, একেবারে সহজলভ্য বলা চলে, সেটা হচ্ছে ওয়াটার বা পানি। এবং পানি এমন একটা পদার্থ যেটা কঠিন অবস্থায় থাকতে পারে, তরল অবস্থায়ও থাকতে পারে, এমনকি বায়বীয় বা গ্যাসীয় অবস্থায়ও থাকতে পারে। তো সেই জন্য এই তাপমাত্রা স্কেলগুলো তৈরি করার জন্য বা তারা যে মূলনীতিটা তৈরি করছে এইখানে স্ট্যান্ডার্ড হিসেবে পানিটাকেই ব্যবহার করা হয়েছে। তো পানির জন্য দেখি যে পানি কিন্তু অবস্থা পরিবর্তন করতে পারে। কিছুক্ষণ আগে যেটা বললাম যে পানি কঠিন হইতে পারে, তরল হইতে পারে এবং বায়বীয় হইতে পারে।
তো নর্মালি পানি থাকে কিভাবে? স্বাভাবিক অবস্থায় তরল। তাহলে তরল থেকে পানির যে অবস্থার পরিবর্তন এর উপর ডিপেন্ড করেই এই ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্ক সেট করা হয়। নর্মালি পানি কত ডিগ্রি তাপমাত্রায় ফুটতে শুরু করে এটা কিন্তু আমরা জানি। নর্মালি পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে শুরু করে। তো এই যে 100 ডিগ্রি সেলসিয়াস বললাম, এটা কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি যে 100 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ সেলসিয়াস স্কেলের তাপমাত্রা 100। এই তাপমাত্রা ফারেনহাইটে কত, ক্যালভিনে কত বা রোমারে কত, এই জিনিসগুলো আমরা কিন্তু এখনও জানি না। আমরা এখন যেটা দেখতেছি সেটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা নিম্ন স্থিরাঙ্ক, এই জিনিসগুলো। তাহলে আমি এই জায়গাটা একটু মুছে দিলাম। তাহলে আমি ধরে নিলাম এটা হচ্ছে আমাদের ঊর্ধ্ব স্থিরাঙ্ক, এটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক, বা এটাকে আমরা বলতে পারি স্টিম পয়েন্ট। তাহলে এই তাপমাত্রাটা প্রত্যেকটা স্কেলের জন্য একটা মান থাকবে। এই মানটা কত আমরা এখন পর্যন্ত জানি না, তবে কিছুক্ষণের মধ্যে আশা করি জেনে যাব। তাহলে এই ঊর্ধ্ব স্থিরাঙ্ক জিনিসটা আমি কি বললাম, যে নর্মালি পানি যে তাপমাত্রায় ফুটতে শুরু করে সেটাই হচ্ছে আমাদের ঊর্ধ্ব স্থিরাঙ্ক। এখন আমরা দেখব নিম্ন স্থিরাঙ্ক। তাহলে নিম্ন স্থিরাঙ্কটা কি? নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে এমন একটা তাপমাত্রা যে তাপমাত্রায় পানি বরফে পরিণত হয়, অর্থাৎ তার আরেকটা অবস্থার যে পরিবর্তন তরল থেকে কঠিন সেটা হয়। তাহলে এটা যেহেতু নিম্ন, তার মানে একটা মিনিমাম টেম্পারেচার আমরা ধরে নিলাম, এই মানটা হচ্ছে এইটা। তাহলে এটাকে আমরা বলতে পারবো নিম্ন স্থিরাঙ্ক, অথবা এটাকে আমরা বলতে পারি, যেহেতু বরফ হচ্ছে আইস পয়েন্ট। তো এই মানগুলো কত সেগুলো কিন্তু আমাদের এখন জানতে হবে। তো জানার আগে আমি আগে স্কেলটা নির্ধারণ করি। সাপোজ ধরো যে আমরা একটা তাপমাত্রা নির্ধারণ করবো, এই যে এখানে যে তাপমাত্রাটা আছে না, এই তাপমাত্রাটা কত এটা কিন্তু আমরা জানি না। এটা 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 100 ডিগ্রি, যে কোনো কিছু হতে পারে। তো আমরা এই তাপমাত্রাটাই বিভিন্ন স্কেল দ্বারা নির্ধারণ করব। তো এই জন্য আমি আগে ধরে নিলাম যে এইটা হচ্ছে আমাদের একটা তাপমাত্রা, এবং এই তাপমাত্রাটাই আমাদের ক্যালকুলেশন করতে হবে। এটা যে কোনো তাপমাত্রা, মানে আমরা নর্মালি বলতে পারি এটা হচ্ছে আমাদের নির্ণেয় তাপমাত্রা, যেটা আমাদের নর্মালি নির্ণয় করতে হয়। তাহলে এইটাও আমি একটি স্কেলের মাধ্যমে প্রকাশ করে দিলাম। এখন এই যে প্রথম যে স্কেলটা আছে, এই 1 নম্বর স্কেল, আমি সাপোজ নাম দিলাম এটা 1 নম্বর, এটা 2 নম্বর, 3, 4, 5। তো এই যে আমাদের যে 1 নম্বর স্কেলটা আছে এটা হচ্ছে আমাদের পরীক্ষাধীন স্কেল। 1 নম্বর যে স্কেলটা আছে এটা হচ্ছে আমাদের পরীক্ষাধীন স্কেল, অর্থাৎ আমি সম্পর্ক নিরূপণের জন্য এই স্কেলটা ব্যবহার করব। আমি এই স্কেলটাকে ধরে দিলাম এটা আমাদের সেলসিয়াস স্কেল, এটাকে ধরলাম ফারেনহাইট স্কেল, এটাকে ধরলাম ক্যালভিন স্কেল, আর এটাকে ধরে নিলাম রোমার স্কেল। তাহলে আমরা কিন্তু 4টি স্কেল জানি এখন, এটা সেলসিয়াস, এটা ফারেনহাইট, এটা ক্যালভিন এবং এটা রোমার। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে প্রত্যেকটা স্কেলের জন্য ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্ক বের করা বা এগুলো সেট করা। তো নর্মালি আমরা জানি সেলসিয়াস স্কেলের মানটা খুব ভালোভাবেই জানি, যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটে এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি বরফ হয়ে যায়। এটা হচ্ছে বাষ্প যেহেতু স্টিম পয়েন্ট, আর এটা হচ্ছে বরফ যেহেতু আইস পয়েন্ট। তো এই তাপমাত্রাটা ফারেনহাইটে কত, ক্যালভিনে কত, রোমারে কত, এটাও আমাদের জানতে হবে। তো আমি একটু লিখে দিচ্ছি মানগুলো কত, একটু মনে রাখার চেষ্টা করবে। ফারেনহাইটের মানটা আসবে 212, আর মিনিমাম তাপমাত্রাটা আসতেছে 32। ক্যালভিনে 373, মিনিমাম তাপমাত্রা আসবে 273। রোমারে আসবে 80, 0। তাহলে এইগুলো হচ্ছে আমাদের ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্ক, এটা আমরা অলরেডি সেট করে ফেললাম। তো আমরা এখান থেকে কী পাইলাম দেখো, সেলসিয়াস, ফারেনহাইট, ক্যালভিন এবং রোমার স্কেলের যে ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং যে নিম্ন স্থিরাঙ্কগুলো আছে এগুলো কিন্তু আমরা এখন সেট করে ফেলতে পারছি। তো এখান থেকে আমাদের এখন কাজ হচ্ছে এই যে আমাদের মূলনীতি ছিল তাপমাত্রা মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ডিভাইড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, এই জিনিসটাকে অ্যাপ্লাই করা। তো চলো দেখি আমরা এটা অ্যাপ্লাই করে আসলে কী পাই। আমি লিখতেছি, তোমরা একটু খেয়াল করো যে তাপমাত্রা। তাহলে আমি ফার্স্টে যদি সেলসিয়াস স্কেলের জন্য লিখি, সেলসিয়াস স্কেলের তাপমাত্রা বরাবর মানটা কত, সি। তাহলে আমি লিখে দিচ্ছি সি মাইনাস নিম্ন স্থিরাঙ্ক কত দেখো তো, সেলসিয়াসের জন্য নিম্ন স্থিরাঙ্ক 0, ডিভাইড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত দেখো তো 100, মাইনাস নিম্ন স্থিরাঙ্ক 0। দেখো আমি জাস্ট এই সূত্রটা কিন্তু সেলসিয়াসের জন্য অ্যাপ্লাই করে দিলাম, যে তাপমাত্রা মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ডিভাইড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। এখন যেহেতু আমাদের বলা হয়েছিল এই যে অনুপাত এটা প্রত্যেকটা স্কেলের জন্য সমান, তাহলে আমি সমান সাইন ব্যবহার করে ফারেনহাইট, ক্যালভিন এবং রোমারের জন্য এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমি লিখে ফেললাম যে এই অনুপাতটা সমান হবে কার সাথে, ফারেনহাইটের তাপমাত্রা মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ডিভাইড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, এবং এই অনুপাতটা আবারও সমান হবে আমাদের ক্যালভিনের সাথে,
যার তাপমাত্রা ছিল কে মাইনাস নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 273, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 373 মাইনাস 273, এবং রোমারের জন্য আমরা যে মানটা জানি সেটা হচ্ছে আর মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। তাহলে দেখো এখানে জাস্ট আমরা আমাদের যে তাপমাত্রা পরিমাপের যে মূলনীতিটা আছে, অর্থাৎ থার্মোমিটার তৈরির যে মূলনীতি আমরা যেটাকে বলি, সেই সূত্রটা অ্যাপ্লাই করে এরকম একটা সম্পর্ক বের করে ফেলছি। তো এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা খুবই ইউজফুল একটা ফর্মুলা কিন্তু পেয়ে যাব। দেখি সেটা কি বের হতে যাচ্ছে। তাহলে আমরা এখানে লিখে দিলাম, বা আমরা একটু ক্যালকুলেশন করতেছি। দেখো এটা একদম সহজ ক্যালকুলেশন, সবাই পারবে। C/100 F - 32/180, এখানে থাকবে K - 273/100, আর এখানে থাকবে R/80। তো এই যে এখানে আমাদের 100, 180 বা 180 প্রত্যেকটাকেই কিন্তু আমরা চাইলেই 20 দ্বারা ভাগ করে ফেলতে পারি, এবং যদি ভাগ করে ফেলি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত সূত্রটা পেয়ে যাব। দেখো C/5 F - 32/9 K - 273/5 R/4। তাহলে এই যে এখান থেকে আমরা যে সম্পর্কটা পাইলাম, এটাই হচ্ছে আমাদের তাপমাত্রা পরিমাপের বিভিন্ন যে স্কেল, এদের মধ্যে সম্পর্ক। একটু ঠিকঠাক মতো একটু বোঝার চেষ্টা করো সবাই। আমরা আমাদের যে তাপমাত্রা পরিমাপের স্কেল তৈরির যে মূলনীতিটা আছে, এই মূলনীতিটা অ্যাপ্লাই করে যে কোনো থার্মোমিটারের মধ্যে এরকম একটা সম্পর্ক কিন্তু বের করে ফেলতে পারি। এখন এইখানে দেখো আমি জাস্ট সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, রোমান নিছি। তো ওই যে তোমাদের বারবার বলতেছিলাম যে আমাদের বাপদাদার যে নষ্ট থার্মোমিটার অথবা আমাদের তৈরিকৃত যে নতুন একটা থার্মোমিটার হইতে পারে, সেই থার্মোমিটার বা যে কোনো ত্রুটিপূর্ণ থার্মোমিটার, এই যে জিনিসগুলো, এইগুলোর জন্য কিন্তু আমাদের এই মূলনীতিটা সেম থাকবে। অর্থাৎ তুমি চাইলে এই কন্ডিশন থেকে যে কোনো ফর্মুলা বানায়া সেটাকে ব্যবহার করতে পারবে, কারণ আমরা এই যে ফর্মুলাটা আইডেন্টিফাই করলাম এটা কিন্তু এখান থেকে আসছে। এবং তোমরা হয়তো ম্যাক্সিমাম টাইম এই জিনিসটাকে ব্যবহার করে থাকো, যে C/5 F - 32/9, এই অংশটুকু হয়তো ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা ব্যবহার করে থাকো। তো এই জিনিসটা আসলে কীভাবে আসলো সেটা আমরা এখান থেকে বের করে দেখলাম। এখানে সিটা হচ্ছে সেলসিয়াস স্কেল, এফটা ফারেনহাইট স্কেল, কেটা ক্যালভিন স্কেল, এবং আরটা হচ্ছে রোমার বা র্যাঙ্কিন স্কেল। তো এই স্কেলগুলো ব্যবহার করে আমরা যে কোনো একটা স্কেলের তাপমাত্রা অপর একটা স্কেলে রূপান্তর করে ফেলতে পারবো বলে আশা করি। তো এই জিনিসগুলো ব্যবহার করে তোমরা কীভাবে ম্যাথমেটিক্যাল সমস্যাগুলো সলিউশন করবা সেটা আমরা একটু দেখব। তো এর জন্য আমি আরেকবার একটু মনে করে দিচ্ছি, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো এই ফর্মুলাটা ব্যবহার করব, এবং এই ফর্মুলাটা আমরা তখনই ব্যবহার করব যখন একটা স্কেলের তাপমাত্রাকে অন্য একটা স্কেলে রূপান্তর করতে হবে। অর্থাৎ এই যে সেলসিয়াসে সাপোজ একটা মান আছে, সেলসিয়াসে 30 ডিগ্রি সেলসিয়াস, তো এই মানটা যদি আমি ফারেনহাইট স্কেল দিয়ে মাপি এই মানটা কত আসবে, এটা যদি তোমাকে বের করতে বলে তাহলে তুমি এই সম্পর্কটুকু ব্যবহার করবে। যদি সেম কাজ করে যে 30 ডিগ্রিকে ক্যালভিনে রূপান্তর করো, তাহলে তুমি এর সাথে এই অংশটুকু ব্যবহার করবে, অর্থাৎ এই জিনিসগুলো বাদ দিয়ে। সিমিলারভাবে ফারেনহাইট থেকে ক্যালভিন এইটুকু ব্যবহার করবে। অর্থাৎ তোমার এখানে 4টে স্কেল আছে, সেলসিয়াস, ফারেনহাইট, ক্যালভিন, রোমার। এর মধ্যে যখন যার সাথে সম্পর্ক আমাদের বের করতে হবে আমরা তখন সেই সম্পর্কটা নিয়ে কাজ করব। আশা করি এই পর্যন্ত সবাই ঠিকঠাক মতো বুঝতে পারছো। তাহলে আমাদের নেক্সট টার্গেট হচ্ছে এই সূত্রগুলো ব্যবহার করে কয়েকটা ম্যাথ করা। তাহলে এখন আমাদের টার্গেট আমরা লাস্ট যে ফর্মুলাটা আইডেন্টিফাই করলাম সেই ফর্মুলাটাকে ব্যবহার করে দিয়ে একটা ম্যাথ সমাধান করা। তো এর আগে আমি সূত্রটাকে একটু সাইডে লিখে রাখতেছি যাতে আমাদের জন্য সুবিধা হয়। সূত্রটা কী পেয়েছিলাম? C/5 F - 32/9 K - 273/5 আর পেয়েছিলাম R/4। তো এই সম্পর্কটা আমরা সাইডে লিখে রাখলাম, এটা আমাদের ব্যবহার করা লাগতে পারে, যেটা লাগবে সেই সাপেক্ষে আমরা ব্যবহার করব। এখন তোমাদের কাছে আমার সেম প্রশ্নটা থাকলো, সেই আগের জায়গায় ঘুরে ফিরে আসতেছি যে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? 98 ডিগ্রি ফারেনহাইট। তো এই তাপমাত্রাটা যদি আমরা সেলসিয়াস স্কেলে নির্ধারণ করতে চাই তাহলে সেই মানটা কত আসবে? খুব সিম্পল, দেখো তোমাদের আমি কি বলে দিলাম যে আমাদের মানটা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। তার মানে এই মানটা অবশ্যই ফারেনহাইটে দেওয়া আছে। তাহলে এটা আমাদের কিসের মান? এফ এর মান। আমাদের বের করতে হবে কি? আমি চাইছি সেলসিয়াসে এই মানটা কত। তাহলে আমাকে এখন ব্যবহার করতে হবে কি? আমরা জানি যে উই নো C/5 সমান F - 32/9। তাহলে এই সম্পর্কটা আমরা ব্যবহার করলাম। আমরা কেন ক্যালভিন এবং আর আনলাম না? কারণ আমাদের দেওয়া আছে F, চাইছি C, সেজন্য আমরা C এবং F এর যে সম্পর্ক সেটা ব্যবহার করলাম। তাহলে এখানে C এর মানটা আমাদের বের করতে হবে।
এটা 5, এফের মান আমাদের বলা আছে 98.4 -32/9। তো এইটাকে যদি তোমরা একটু ক্যালকুলেশন করো দেখো তাহলে সি সমান এটাকে যোগ করলে কত আসবে 33, তাহলে 6.4 ডিভাইড বাই 9 ইন্টু 5। তো এই মানটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে তোমরা এখান থেকে তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাবে। তাহলে তোমরা একটু ক্যালকুলেশন করে দেখবে এই মানটা কত আসে। তাহলে নর্মালি কিন্তু আমরা খুব সহজে এইভাবে আমাদের মানগুলো বের করে ফেলতে পারি। খুব সম্ভবত এই মানটা 36.88 বা 89 এরকম একটা মান আসবে। তোমরা একটু ক্যালকুলেশন করে নেবে। তো এটা ছিল আমাদের একেবারে বেসিক এবং ফার্স্ট যে ম্যাথ সেটা। তো এইভাবে কিন্তু তোমরা চাইলে যে কোনো সূত্রকেই এভাবে কনভার্ট করে ফেলতে পারবে একটা স্কেল থেকে আরেকটা স্কেলে। এখন তোমাদের কাছে আমি আরেকটা সমস্যা জানাবো, সেটা হচ্ছে এই সূত্রটা থেকেই আমরা সূত্রটা রেখে দিলাম, এই সূত্রটা থাকলো। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, দেখো এখানে কিন্তু সি এবং এফ সমান না। সি এবং এফ কি সমান? অবশ্যই অসমান, কারণ এদের সাথে 5, 9, 32 যোগ বিয়োগ গুণ আকারে অনেক কিছু আছে। তো এখানে আমরা সেলসিয়াস এবং ফারেনহাইটকে কখনোই সমান বলতে পারবো না। তাহলে এখন তোমাদের কাছে যদি আমি একটা প্রশ্ন করি, এমন কোনো তাপমাত্রাকে নির্ধারণ করা সম্ভব যেই তাপমাত্রা আমি সেলসিয়াস স্কেল দিয়ে মাপলে যেই মানটা পাবো ফারেনহাইট স্কেল দিয়ে মাপলে একই মান পাবো? আমি প্রশ্নটা আরেকবার ক্লিয়ার করে বলতেছি যে এমন একটা তাপমাত্রা আছে, সাপোজ এই বোর্ডের এখন যে তাপমাত্রা এটা হচ্ছে আমার সেলসিয়াস স্কেল, এটা দিয়ে মাইপা আমি পাইলাম সাপোজ কত বলবো 75 ডিগ্রি সেলসিয়াস। এবং এই তাপমাত্রাটাই আমি যদি ক্যালভিন স্কেল দিয়ে মাপি বা সেলসিয়াস স্কেল দিয়ে মাপি বা ফারেনহাইট স্কেল দিয়ে মাপি, আগে মাপছিলাম কি দিয়ে? সেলসিয়াস দিয়ে। তাহলে এখন যদি ফারেনহাইট দিয়ে মাপি তাহলে আমি সেই 75 ডিগ্রি সেলসিয়াসই পাবো। এরকম কোনো তাপমাত্রা আদৌ নির্ণয় করা সম্ভব কিনা বা এরকম তাপমাত্রা থাকা পসিবল কিনা একটু নিজেদেরকে একটু প্রশ্ন করে দেখো যে এমন কোনো তাপমাত্রা কি আসলে সম্ভব এই যে কন্ডিশন অনুযায়ী বা এই সূত্র অনুযায়ী, যেখানে একটা তাপমাত্রা আছে সেটাকে সেলসিয়াস দিয়ে মাপি বা ফারেনহাইট দিয়ে মাপি একই মান প্রদর্শন করবে? প্রশ্নের অ্যান্সারটা হবে অবশ্যই সম্ভব। তাহলে এটা কীভাবে সম্ভব হতে পারে এটা আমরা একটু ম্যাথমেটিক্যালি সমাধান করে দেখি। দেখো আমি কিন্তু বলেই দিয়েছি যে এমন একটা তাপমাত্রা নির্ধারণ করো যেই তাপমাত্রাটা সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে সমান বা একই মান নির্ধারণ করবে। তাহলে আমরা কি এরকমভাবে করতে পারি না? আমরা ধরে নিলাম ফারেনহাইটের যে মান সেলসিয়াসের যে মান এক্স হচ্ছে সেই মান, অর্থাৎ সব মানগুলা সেম, সি এফ এক্স একই কথা, কারণ আমি বলেই দিয়েছি মানগুলো কী হবে? সেম হবে। তাহলে দেখো খুব সহজভাবে কিন্তু তুমি সমস্যাটা সমাধান করে ফেলতে পারবে। সির জায়গায় আমরা এক্স ধরে বসাই দিলাম 5, এফের জায়গায় আমরা এক্স ধরে বসাই দিলাম x - 32/9। এখন জাস্ট তোমরা এটাকে জাস্ট একটু ক্যালকুলেশন করো, যোগ বিয়োগ গুণ ভাগ করো, কত আসবে দেখো 9x সমান 5x মাইনাস 5 × 10, 10 শূন্য, হাতে আছে 1, 3 × 5 = 15, 16, 160। তাহলে এখান থেকে এটা এই পাশে আসলে আসবে হচ্ছে 4x সমান -160। তাহলে x এর মান পাই যাবো দেখো -40। তাহলে x এর মান আমরা কত পেয়ে গেলাম? -40। তাহলে তোমাকে যেই তাপমাত্রাটা নির্ধারণ করতে বলছে যে এমন একটা তাপমাত্রা নির্ধারণ করো যেই তাপমাত্রাটা সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে একই মান প্রদর্শন করবে, সেই মানটা হচ্ছে -40। অর্থাৎ এই মানটাই যদি তুমি সেলসিয়াসে প্রকাশ করো তাহলে মানটা আসবে -40 ডিগ্রি সেলসিয়াস। এই মানটাই যদি তুমি ফারেনহাইটে প্রকাশ করো তাহলে আসবে -40 ডিগ্রি ফারেনহাইট। অর্থাৎ কোনো একটা স্থানের তাপমাত্রা যদি প্রকৃতপক্ষেই -40 হয়, সেই তাপমাত্রা তুমি সেলসিয়াস দিয়ে মাপো ফারেনহাইট দিয়ে মাপো, তুমি -40ই পাবে। অর্থাৎ দুইটা স্কেলে সেম মান প্রদর্শন করবে। তাহলে কিন্তু আমরা খুব সহজে জিনিসটা করে ফেলতে পারলাম। তাহলে এইভাবে তোমাদের এই সূত্রগুলো আসলে একটু ব্যবহার করতে হবে। এখন তোমাদের জন্য আমি আরেকটা সমাধান করে দিই, তারপরে তোমাদের থেকে একটা আমি প্রশ্ন রাখবো তোমাদের জন্য। তো এখন আমি যেই প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এমন একটা তাপমাত্রা নির্ধারণ করতে হবে যেই তাপমাত্রাটা সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে মাপলে তাপমাত্রার পার্থক্য 10 ডিগ্রি হবে। কি বললাম? এমন একটা তাপমাত্রা নির্ধারণ করতে হবে যে তাপমাত্রাটা সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল দিয়ে মাপলে তাপমাত্রার পার্থক্য 10 ডিগ্রি হবে। তো তোমাদের কাজ এই সমস্যাটা কিভাবে করতে হবে এটা একটু মাথার মধ্যে চিন্তা ভাবনা করো। আমি কিছুক্ষণের মধ্যে অঙ্কটা করে দিচ্ছি। তো আমরা কি বললাম যে আমাদের এমন একটা তাপমাত্রা নির্ধারণ করতে হবে যেই তাপমাত্রা যদি আমি দুইটা স্কেল দিয়ে মাপি তাহলে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের তাপমাত্রার পার্থক্য কী হবে? 10 ডিগ্রি। তাহলে আমি ধরে নেই এক্স, আচ্ছা এক্স কী ধরবো সেটা আমাকে লিখতে হবে। ধরি সেলসিয়াসের তাপমাত্রা এক্স, ধরি সি এর তাপমাত্রা
সমান এক্স। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে যে এফের তাপমাত্রা কত আসবে। দেখো আমি কিন্তু তোমাদের বলছি যে তাপমাত্রার পার্থক্য 10 হবে, আমি বলি নাই 10 কম হবে বা 10 বেশি হবে। তাহলে যদি কোনো কারণে সেলসিয়াসের মান 50 হয় তাহলে ফারেনহাইটের মান আমার কত আসতে পারে? আমাদের ফারেনহাইটের মান আসতে পারে হয় 60 না হয় 40। দেখো দুইটাই কিন্তু এখানে পার্থক্য কত? 10, এখানে পার্থক্য কত? 10। তাহলে দুই জায়গায় আমার তাপমাত্রার পার্থক্য 10 থাকতেছে। আমার কোনো জায়গায় বলে দেওয়া হয় নাই যে 10 ডিগ্রি বেশি হবে বা 10 ডিগ্রি কম হবে। যেহেতু আমাকে জাস্ট পার্থক্যের কথা বলে দিছে, তাহলে আমরা এফের মানটা লিখতে পারবো এক্স প্লাস মাইনাস 10, অর্থাৎ সেলসিয়াসের মান যাই হোক তার সাথে 10 কম হইতে পারে, 10 বেশি হইতে পারে। তাহলে এখন এটাকে আমরা জাস্ট একটু সমাধান করে ফেলি। আমাদের যে সূত্রটা আছে সেই সূত্রে জাস্ট একটু মানটা বসাই দাও। তাহলে দেখো সি এর মান তোমরা কি ধরছিলা? এক্স। তাহলে x/5 সমান এফের মান কি ধরছো? এক্স প্লাস মাইনাস 10 মাইনাস 32 ডিভাইড বাই 9। তো এখন এটা তো নর্মালি আমরা কিভাবে সমাধান করব? এইখানে আসার পর আমাদের একটু সমস্যা হতেই পারে যে এখানে একবার প্লাস আছে একবার মাইনাস আছে, আমরা তো এখানে যোগ বিয়োগ করতে পারতেছি না। তাহলে এই জাতীয় সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়? তো এই সমস্যাটাকে সমাধান করার জন্য তুমি একবার প্লাস ধরে ক্যালকুলেশন করতে হবে, একবার মাইনাস ধরে ক্যালকুলেশন করতে হবে। তাহলে আসো আমরা সমাধানটা করে ফেলি। তাহলে আমরা লিখব যে পজিটিভ নিয়ে পাই। তাহলে পজিটিভ নিলে আমরা কী পাবো? দেখো x/5 এক্স প্লাস 10, যেহেতু পজিটিভ বলছি সেই জন্য প্লাস মাইনাস 32/9। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করি, আসবে 9x, এখানে আসবে 5x, আর এটাকে ক্যালকুলেশন করলে 22 দ্বারা গুণ করলে কত আসে? আমাদের এখানে আছে হচ্ছে 32 মাইনাস 10, তাহলে 22 গুণ 5, তাহলে আসবে 110, তাহলে মাইনাস 110। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে মান পাবো। দেখো এটা থেকে বিয়োগ করলে 4x সমান মাইনাস 110, অতএব এক্স সমান আমাদের যে মান আছে মাইনাস 110 ডিভাইড বাই 4। তাহলে মাইনাস 110 ভাগ 4 করে আমরা মানটা পাবো 27.5। তাহলে মাইনাস 27.5 এই মানটা আমরা বের করছি এক্সের জন্য। এক্স ধরছিলাম আমরা কার জন্য? সি এর জন্য। তাহলে সেলসিয়াস স্কেলে এই মানটা আসবে আমাদের 25 বা মাইনাস 27.5 ডিগ্রি সেলসিয়াস। এখন আমাদের মানটা আবার একই ক্যালকুলেশন করতে হবে মাইনাস ধরে। তাহলে আমরা যদি মাইনাস ধরে কাজ করি, অ্যাগেইন নেগেটিভ নিয়ে, তাহলে নেগেটিভ নিলে মানটা কী আসবে? জাস্ট এইখানে আমাদের যে জায়গায় প্লাস নিয়েছিলাম এইখানে জাস্ট মাইনাস নিয়ে কাজ করতে হবে। তাহলে মাইনাস 32 ছিল, এর সাথে যদি আমরা মাইনাস আরও যোগ করে দিই সেই ক্ষেত্রে মানটা কত সে দেখি। তাহলে এখানে ছিল আমাদের x/5 x মাইনাস 10 মাইনাস 32/9। তাহলে এখান থেকে মান পাই যাবা সেম আগের মতো ক্যালকুলেশন 9x 5x, এটা আসবে 42। তাহলে আমরা দেখি যে 42 × 5 মাইনাস 210, তাহলে মাইনাস 210। তাহলে এখান থেকে জাস্ট এক্সের ভ্যালুটা আমরা বের করে ফেলতে পারবো মাইনাস 210 ডিভাইড বাই 4। তাহলে যদি আমরা জাস্ট তাকে 4 দ্বারা ভাগ করি আমরা মান পাই যাও মাইনাস 52.5। তাহলে দেখো আমাদের সেলসিয়াসের মান কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে এখানে আছে মাইনাস 27.5 ডিগ্রি সেলসিয়াস আর এখানে আছে মাইনাস 52.5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই দুইটা মানই আমরা সেলসিয়াস স্কেলে পেয়ে গেলাম। এখন আমাদের আরও একটা মান বের করতে হবে, সেটা হচ্ছে ফারেনহাইটের মান। ঝামেলা এই জায়গায় পাকাবে, এই জায়গায় অনেকে ভুল করবে যে যেহেতু এক্স প্লাস মাইনাস 10 আছে তোমরা কী করবে, মাইনাস 27 এর সাথে একবার প্লাস 10 করবে একবার মাইনাস 10 করবে, আবার দেখা যাবে মাইনাস 52 আছে এর সাথে একবার প্লাস 10 করবে একবার মাইনাস 10 করবে। এই জায়গায় আসলে আমাদের ম্যাথটা ভুল হয়ে যায়। এইখানে আমাদের যে জিনিসটা করতে হবে সেই ডিসিশনটা আমরা কিন্তু আগেই নিয়ে নিয়েছি, হয়তো খেয়াল করি নেই। কীভাবে একটু খেয়াল করো, কী বলে দিচ্ছি এখানে পজিটিভ নিয়ে পাই, তার মানে এইখানে আমরা মানটা ধরিয়ে নিয়েছি এক্স প্লাস 10, অর্থাৎ ফারেনহাইটের মানটা আমাদের পজিটিভ হবে, মানে 10 বেশি হবে। তাহলে এইখানে আমরা ফারেনহাইটের যে মানটা পাবো সেটা হবে মাইনাস 27 যোগ 10। এখান থেকে আমাদের মানটা যা আসবে সেটি আসবে আমাদের এখানে ফারেনহাইটের মান। আর এইখানে আমরা ডিসিশন নিয়েছি এক্স মাইনাস 10, অর্থাৎ ফারেনহাইটের জায়গায় আমরা বসাইছি কি এক্স মাইনাস 10। তাহলে আমরা এখানে এক্সের জায়গায় বসাবো আমাদের যে ভ্যালু আছে সেটা, আর এখানে মাইনাস 10। তাহলে এইখান থেকে আলটিমেটলি আমরা যে মানটা পাবো
-52.5 -10, তাহলে পেয়ে যাবো -62.5। এটা আমাদের ফারেনহাইটের মান। তাহলে আশা করি এই ম্যাথটা তোমরা খুব সহজে বুঝতে পারছো। এটা একটু সবারই মাথার মধ্যে মাঝে মাঝে একটু গুলাই যায়, ক্যালকুলেশন জনিত সমস্যা হয়, সেই জন্য এই ম্যাথটা আমি একটু করে দিলাম। দেখো এই ম্যাথটা তোমরা সবাই ঠিকঠাক মতো বুঝতে পারছো কিনা বা কারো কোনো জায়গায় সমস্যা আছে কিনা। যদি কেউ কোনো জায়গায় সমস্যা ফেস করো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে, আমি চেষ্টা করবো সেটাকে যে কোনোভাবেই হোক সমাধান করে দেওয়ার জন্য। তো আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো। যদি এই অঙ্কটা বুঝে থাকো তাহলে আমি কিন্তু বলছিলাম যে তোমাদের একটা হোমওয়ার্ক দেবো, তো তোমরা একটা হোমওয়ার্ক লিখে রাখো। এটা তোমরা বাসায় বসে চেষ্টা করবে, যদি না পারো আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে, সমস্যা নেই, আমি প্রয়োজনে সেটারও সমাধান করে দেবো না পরের কোনো একটা ক্লাসে। তাহলে এখন তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি। আর হোমওয়ার্কটা আমি কী বলতেছি দেখো, আমি ধরে নিলাম যে কোনো একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার, ওই যে আমরা বারবার বলতেছিলাম বাপদাদার থার্মোমিটার, তাহলে আমাদের বাপদাদার কোনো একটা থার্মোমিটার ছিল, সেটা অনেক আগের হওয়ায় এখন নষ্ট হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার। তাহলে একটা তাহলে দেখো আমি প্রশ্নটা অলরেডি লিখে ফেলছি। প্রশ্নটা কি বলতেছে যে একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার গলন্ত বরফে 2 ডিগ্রি সেলসিয়াস এবং ফুটন্ত পানিতে 107 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রদর্শন করে। উক্ত স্কেল, মানে আমি যে স্কেলের বর্ণনা অলরেডি দিছি, উক্ত স্কেলে কোনো একটা তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াস পাওয়া গেলে সেলসিয়াস স্কেলে এর সঠিক মান কত। অর্থাৎ আমরা তো এখন যে স্কেলটি দিয়ে কাজ করতেছি সেটা তো আমি যেহেতু তাপমাত্রা সেলসিয়াসে বলতেছি, তাহলে সেলসিয়াস হওয়াতে এটা হওয়ার কথা 100, এটা হওয়ার কথা আমাদের 0, কিন্তু এটা আছে 2, এটা আছে 107, তার মানে এটা অবশ্যই নষ্ট বা ত্রুটিপূর্ণ থার্মোমিটার। তাহলে এই থার্মোমিটার দিয়ে মেপে আমি তাপমাত্রা পেলাম 45। যদি এটা আমি সঠিক স্কেল দিয়ে মানে পিওর স্কেল দিয়ে মাপতাম তাহলে এই মানটা আমি কত পেতাম, এটাই তোমাদের কাছে আমাদের প্রশ্ন থাকলো। তো এই সমস্যাটা আশা করি তোমরা সবাই সমাধান করতে পারবে। আমি একটু সহজ করে দিলাম। 2 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আমাদের নিম্ন স্থিরাঙ্ক, 107 ডিগ্রি হচ্ছে আমাদের ঊর্ধ্ব স্থিরাঙ্ক, 45 হচ্ছে আমার তাপমাত্রা। এখান থেকে তোমার যে কাজ সি এর মানটা বের করতে হবে। তাহলে এটা তোমরা আসলে কীভাবে করবে সেটা হিন্টস আমি একটু দিয়ে দিচ্ছি যাতে তোমরা একটু সহজে করতে পারো। তোমরা যেটা করবে সেটা হচ্ছে আমাদের তাপমাত্রার যে বিভিন্ন স্কেলের যে সম্পর্কটা আমরা বের করছিলাম, অর্থাৎ থার্মোমিটার তৈরির যে মূলনীতিটা ব্যবহার করছিলাম, তোমরা সেই থার্মোমিটার তৈরির মূলনীতিটা ব্যবহার করে সম্পর্কটা বের করে এই সমস্যাটা সমাধান করে ফেলবে। আশা করি এটা তোমরা খুব ইজিলি সমাধান করতে পারবে। তো তোমাদের জন্য শুভকামনা থাকবে। আজকের ক্লাস এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা এই তাপমাত্রা রিলেটেড আরও একটু হালকা পাতলা কিছু আলোচনা করব, তারপর আমরা হয়তো অন্য কোনো একটা টপিক্সে চলে যেতে পারবো। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমাদের সবার প্রতি থাকলো শুভকামনা। আল্লাহ হাফিজ।